আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় 7,97,000 কোটি টাকার বাজেট পেশ। থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। বাজেটের দাম বাড়তে পারে আইসক্রিম, কার্বোনেটেড বেভারেজ, বিমান টিকিট সহ বেশ কিছু বিলাস পণ্যের দাম কমবে বিদেশি গুঁড়ো দুধ সহ বেশ কিছু পণ্যের। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত গণমুখী বললেন ওবায়দুল কাদের। বাজেটকে লুট করার নতুন পরিকল্পনা বললেন মির্জা ফখরুল। টানা তৃতীয়বার বিজয়ী হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতেই বাজেট প্রসঙ্গ। সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ এই শিরোনামে ঘোষণা করা হলো দেশের 53তম এবং সর্ববৃহৎ আকারের বাজেট। বিকেলে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 7,97,000 কোটি টাকা। এবারের বাজেটে 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। মাননীয় স্পিকার, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল 3টায় শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের জন্য স্পিকারের অনুমতি চান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। বাজেটের আকার ঘোষণার আগে এবারের শিরোনাম তুলে ধরেন মন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের যে শক্ত ভিত রচিত হয়েছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। ঘোষণা করেন নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার। আগামী 2024-25 অর্থবছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রস্তাবিত এই বাজেটে ঘাটতি দেখানো হয়েছে 2,51,600 কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। কর আদায়ের লক্ষ্যমাত্রা 4,95,000 কোটি টাকা। এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর আদায়ের লক্ষ্যমাত্রা 15,000 কোটি টাকা। জিডিপির আকার ধরা হয়েছে 55,97,414 কোটি। এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি। পরিচালনা ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধের জন্য 93,000 কোটি এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধের জন্য 20,000 কোটি টাকা ধরা হয়েছে। অভ্যন্তরীণ ঋণ রয়েছে 1,60,900 কোটি এবং বৈদেশিক ঋণ রয়েছে 90,100 কোটি টাকা। সামাজিক নিরাপত্তার জন্য 1,36,026 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে প্রস্তাবিত এই বাজেটে। আগামী 2024-25 অর্থবছরে মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত এই বাজেটে করমুক্ত আয়সীমা ধরা হয়েছে 4 লাখ টাকা। এছাড়া 15% টাকা জরিমানা দিলে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে এই প্রস্তাবিত বাজেটে। সাইদুর রহমান আবির,
মাই টিভি, ঢাকা। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক প্রত্যাহার করায় কমবে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল ও তেলের দাম। একই সঙ্গে আয়কর শুল্ক, ভ্যাট অথবা সম্পর্ক শুল্ক বাড়ানোয় বাড়বে এলপিজি সিলিন্ডার, মোবাইল সেবা, বিমান টিকিট, কোমল পানীয় ও সিগারেট সহ বেশ কিছু পণ্যের দাম। দাম বাড়া কমা পণ্যের বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। 2024-25 অর্থ বছরের বাজেটে আয়কর শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানোয় দাম বাড়বে বেশ কিছু পণ্যের। এর মধ্যে রয়েছে সিগারেট, পানির ফিল্টার, কাজু বাদাম, ফ্রিজ, এসি, আইসক্রিম, বেভারেজ, ইট, নির্মাণ সামগ্রী, এলইডি বাতি, উচ্চ সিসির মোটরসাইকেল, অপরিশোধিত ভোজ্য তেল, মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম, সিম কার্ড, সিকিউরিটি সার্ভিস ও লটারির টিকিট। আয়কর ও আমদানি শুল্ক কমানোয় কমতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, চিনি সহ 30টি পণ্য। এছাড়াও কমতে পারে প্যাকেটজাত গরুর দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, সুইচ সকেট, ইলেকট্রিক মোটর, দেশে তৈরি মোটরসাইকেল, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, কার্পেট, ডেঙ্গু কিট, ক্যান্সার চিকিৎসার খরচ। এছাড়া ওষুধ, চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামালে আমদানির রেয়াত সুবিধা দেওয়া হয়েছে, ফলে কমতে পারে এসব পণ্যের দামও। ইলিয়াস কমল, মাই টিভি। প্রস্তাবিত বাজেটকে সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেয়া হয়েছে। এদিকে বাজেট পরবর্তী বাংলাদেশ অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। বিকেলে সংসদে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী চাপ সহ অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেই 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 7% এবং অতি দারিদ্র্যের হার। প্রস্তাবিত এই বাজেটকে সংকটের এই সময়ে গণমুখী বাজেট বলে জানান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবিত বাজেট আমি বলবো সংকটের বাস্তবসম্মত গণমুখী এবং এই বাজেট আমাদের নির্বাচনী ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যে প্রকল্পগুলো, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। সংসদে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য না থাকায় বাজেট পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকটে পড়তে পারে দেশ। দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা যত আমরা আয় করছি তার চেয়ে আমাদের ব্যয় হচ্ছে বেশি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের নেগেটিভ হয়ে গেছে, রিজার্ভ প্রতিদিন কমছে এবং এইসবের ফলশ্রুতিতে আলটিমেটলি গিয়ে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে ডলারের বিপক্ষে এবং ডলার আমরা সাফিসিয়েন্ট নিতেও পারছি। যে এই যে একটা ক্রাইসিস চলছে দেশে, এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। মহাজোটের শরিক দলগুলো মনে করেন প্রস্তাবিত বাজেটটি সময়োপযোগী হলেও তা বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সরকারকে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনস্বার্থ বিরোধী বাজেট দেবে না, তবে সব দিক হয়তো রক্ষা করবে। রাজ্য ব্যাংকিং খাতে যে চলছে, এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি আর কি। আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে পুরো বাজেট। কারোর প্রেসক্রিপশন মেনে কোনো বাজেট প্রণয়ন করা হয়নি উল্লেখ করে সরকার কারো প্রেসক্রিপশনে চলে না বলেও জানান সরকার দলীয় সংসদ সদস্যরা। সময়োপযোগী এবং গণমুখী বাজেট, খাদ্য মূল্যস্ফীতি সেটাকে মাথায় রেখে আগামী এক বছরের মধ্যে সেটাকে কন্ট্রোলে যাতে আনা যায়। আমাদের সরকার এই যে বাজেট দিচ্ছে, এই বাজেট কার্যকর করার জন্য যা যা করার তাই করবে এবং ইনশাল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আশা করি এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলা সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদে পেশ হলো দেশের 54তম বাজেট। এবারের বাজেটটি অত্যন্ত সময়োপযোগী বলে দাবি করছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তবে বাজেটটি বাস্তবায়ন অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। জাতীয় সংসদ ভবন থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
এদিকে প্রস্তাবিত বাজেটকে শুধু গণবিরোধী নয়, বাংলাদেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বাজেটকে লুট করার নতুন পরিকল্পনা বলেও মন্তব্য করেন তিনি। অনানুষ্ঠানিক এক প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয় এবং ব্যয়ের যেসব খাত দেখানো হয়েছে তাতে উভয় খাতেই সাধারণ মানুষের ওপর বোঝা বাড়বে বলেও মন্তব্য তার। আর দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু প্রস্তাবিত এ বাজেটকে গোজা মিলের এবং মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষার বাজেট হিসেবে মন্তব্য করেছেন। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এই বাজেট নিয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল না বিএনপির। তবে মন্তব্য জানতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের মুখোমুখি হয় গণমাধ্যম কর্মীরা। এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট। সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার। আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটকে ঋণ এবং অনুদান নির্ভর আখ্যা দিয়ে এর ফলে জনগণের উপরই ভোগান্তি বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, তাতে করে সাধারণ মানুষের উপরই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপরে। এবং মানুষটা এই বোঝা টানতে টানতে এখন আর পারছে না। বাজেট প্রস্তাবনায় কালো টাকা সাদা করার বিষয় নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা ন্যায় পথে চলে তাদের উপরে সমস্ত চাপটা পড়ে যাচ্ছে, যারা অন্যায় করে তাদের উপরে এখানে কোনো কিছু হয় না। জনগণের সরকার না থাকলে, কোনো যদি আপনার জবাবদিহিতা না থাকে, আজকে সেই অবস্থা তৈরি হচ্ছে। এদিকে প্রস্তাবিত বাজেটকে নিয়ম রক্ষার এবং গোজামিলের বাজেট বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তো এটা আপনি যেভাবে এটাকে ধরেন, এটা আমাদের জনগণকে বোঝানোর জন্য একটা গোজামিল দিয়ে একটা হিসাব, একেবারে পাইকারি আগে গোজামিল একটা নাম্বার দেয়, যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না, আয়ের সাথে ব্যয় মিলাইতে পারি না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে বাজেটে মুষ্টিমেয় স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে মন্তব্য করেন এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট। লুটপাট হচ্ছে আমাদের প্রতিটি প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, সে প্রতিটি প্রতিষ্ঠান এখন মুষ্টিমেয় প্রচুর লোকের কবজায় চলে গেছে। সব বেনিফিট যাচ্ছে ওদের কাছে, আমার আপনার কাছে তো সেটা পৌঁছাচ্ছে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বাজেট ঘোষণার পর এফবিসিসিআইয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিশ্ব অর্থনীতি হাজার সংকটের মাঝেও জাতীয় স্বার্থ বিবেচনা করে এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে বাজেট ঘোষণা করেছে তা জনকল্যাণকর। বিস্তারিত দেখুন আবু সাইদপুর রিপোর্টে। বিশ্ব অর্থনীতি ও সার্বিক সংকট মোকাবেলার কথা মাথায় রেখে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে সরকার। জাতীয় স্বার্থ বিবেচনা করে ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক বাজেট দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান এফবিসিসি সভাপতি মাহবুবুল আলম। এইবার আপনারা দেখেছেন যে বিলো 5% কিন্তু এইবারের বাজেটে 7.6% এই বাজেট কিন্তু প্রস্তাবনা দিয়েছে। এটা আমি মনে করি যে এই বাজেটটা অবশ্যই সরকার এটা যৌক্তিক এবং বাস্তবসম্মত, এটা আমার মনে হয় এটা বাস্তবায়নযোগ্য। এই বাজেট যৌক্তিক ও বাস্তবসম্মত এবং এটা বাস্তবায়নযোগ্য উল্লেখ করে এফবিসিসি সভাপতি বলেন, মূল্যস্ফীতি 6.5% আনার জন্য ভালো প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিতে হবে। যেগুলি নেওয়া হচ্ছে সেগুলিকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, সবাই মিলে যদি এটাকে কাজটা ঠিকভাবে করা যায়, তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে এবং এটাকে একটা কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। আর এছাড়াও ব্যক্তি করসীমা 3,50,000 টাকা থেকে 4,50,000 টাকা করার দাবি জানান তিনি। তার মতে রাজস্ব আদায়ের 5,41,000 কোটি টাকা কঠিন হবে। আর এছাড়াও ঘাটতি পূরণে ব্যাংক থেকে সরকার টাকা নেওয়ার পরিমাণ যেটা ধরা হয়েছে সেটা অনেক বেশি হবে, তাই বিদেশি সহায়তার উপরে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। বাজেটের ঘাটতি প্রায় 2,56,000 কোটি টাকা, যেখান থেকে প্রায় 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমি মনে করি যে আমরা লোন পেতে হয়তো কষ্ট হবে। আমি মনে করি এটা একটু যদি দেখে এখানে যদি
বিদেশ থেকে লোন নিতে পারে, তাহলে কিন্তু আমরা মনে করি এটা ভালো হবে। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। কিন্তু টানা চতুর্থ মেয়াদে গঠিত আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট এটি। এর মাধ্যমে অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীরও হবে বাজেটের সূচনা। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা। এটি দেশের 53তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 21তম বাজেট। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে 1972 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত 53টি বাজেট উপস্থাপন করা হয়। এসব বাজেট 3টি রাজনৈতিক দল ও একাধিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপস্থাপন করা হয়েছে। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি 25টি বাজেট উপস্থাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ দেশের 54তম বাজেট উপস্থাপন করবেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের 26তম এবং বর্তমান সরকারের টানা 16তম বাজেট। স্বাধীনতার পর 1972 সালের 30 জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উপস্থাপিত প্রথম বাজেট ছিল 786 কোটি টাকার। এরপর 1973 ও 74 সালে দেশের দ্বিতীয় ও তৃতীয় বাজেট পেশ করেন তিনি। 1975 সালের 23 জুন বঙ্গবন্ধু সরকারের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে ডক্টর A.R. মল্লিক বাংলাদেশের চতুর্থ বাজেট উপস্থাপন করেন। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয়বার এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রথমবারের মতো ক্ষমতায় আসে। এই সরকারের অর্থমন্ত্রী হন শাহ এএমএস কিবরিয়া। তিনি 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা 6টি বাজেট পেশ করেন। 2009, 2014 ও 2018 সালে টানা 3 দফায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এর মধ্যে প্রথম 2 মেয়াদে অর্থাৎ 2009 থেকে 2018 সাল পর্যন্ত 10 বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল মাল আব্দুল মুহিত। তিনি শেখ হাসিনা সরকারের টানা 10টি বাজেট উপস্থাপন করেছেন। 2018 সালে শেখ হাসিনা সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতা আসার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান আহম মুস্তফা কামাল। তিনি গত 5 বছরে 5টি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। 2024-25 অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 7,96,900 কোটি টাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। টানা তৃতীয়বার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সেই উপলক্ষে শনিবার ভারত যাবেন প্রধানমন্ত্রী। জুবাইর রহমান জানাচ্ছেন বিস্তারিত। টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোন আলাপ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই আমন্ত্রণ গ্রহণ করেন ও বলেন, নরেন্দ্র মোদী শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। এর আগে নতুন সরকার গঠন করতে নিজেদের রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের শরিকের সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী এবং বিজেপির হাইকমান্ডের সঙ্গে বৈঠক হয় শরিক দলগুলোর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বিজেপির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া আগামীতেও ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা আপাতত সরকার গঠনের আশা ছেড়েছেন। শক্তিশালী বিরোধী হিসেবে লোকসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটটি। বুধবার নয়াদিল্লিতে জোটের কেন্দ্রীয় সরকার গঠনের কৌশল নিয়ে বৈঠক শেষে এই ইঙ্গিত দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অপরদিকে লোকসভা নির্বাচনে জোটটি 232 আসন পায়। কংগ্রেস এককভাবে 99টি আসনে জিতেছে, কিন্তু এতে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। স্বভাবতই 293 আসন পাওয়া নরেন্দ্র মোদীর এনডিএ জোট সরকার গঠনের দিকে এগোচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন জোটের বৈঠক শেষে তারা ইতোমধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এ অবস্থায় বাধ্য হয়েই বিরোধী হওয়ার সিদ্ধান্ত।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 23 জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির সচিব খুরশেদা ইয়াসমিন। তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুদক তলব করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় আগামী 23 জুন নতুন তারিখে ঘোষণা করেছে দুদক। অর্থাৎ 17 দিন সময় পেলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। 28 মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজিরকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল, কিন্তু বেনজির আহমেদ আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন। গোপালগঞ্জ মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা সাবেক আইজিপি বেনজির আহমেদ অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে এখানে প্রায় 90 একর জমি কেনা হয়েছে তার স্ত্রী জিশান মির্জা নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি, যার অধিকাংশ জমিরই মালিক হিন্দু সম্প্রদায়ের। এদিকে জেলা প্রশাসক বলছেন, কোনো ক্ষতিগ্রস্ত কৃষক আদালতে অভিযোগ করলে তাদের সহযোগিতা করা হবে। এবারে কোরবানির হাট। সামনে কোরবানির ঈদকে ঘিরে অনেক পেশাদার ও শৌখিন খামারি পালন করে থাকেন বিশাল আকৃতির পশু, নামও দিয়ে থাকেন বাহারি ধরনের। সেই রকমই এক গরু 4 বছর ধরে লালন পালন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঠান্ডু প্রামাণিক। তার পালনকৃত বিশাল আকৃতির গরুটির নাম দিয়েছে নাতিবাবু। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ঈদুল আজহার বাকি আর কিছুদিন, এরই মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আলোচনায় এসেছে নাতিবাবু। লম্বায় 9.5 ফিট ও উচ্চতায় 6 ফিট হলস্টেইন ফ্রিজিয়ান মিশ্র শঙ্কর জাতের গরুটি নজর কেড়েছে স্থানীয়দের। 4 বছর আগে শখের বশে গরুটি কেনেন শাহজাদপুর উপজেলার ঘোরশাল নতুনপাড়া গ্রামের ঠান্ডু প্রামাণিক। গরুটির বর্তমান গড় ওজন 43 মন। নিজের বাড়িতে সম্পূর্ণ দেশি খাবার খাওয়ানো হয় নাতিবাবুকে। কত জায়গাতে ব্যবহারের পত্র আসে, তারা বলে কত বড় গরু কোনোদিনই দেখিনি, প্রথম এখানে দেখলাম। এদিকে গরুর মালিক ঠান্ডু প্রামাণিক জানান, নাতির মতো আদর করে তাকে লালন পালন করা হয়েছে। এবার ঈদে ওকে ছেড়ে দিতে হবে, যার দাম হাঁকানো হয়েছে 15 লাখ টাকা। এর ব্যাপারী পত্র আসতেছে, দাম হাঁকাচ্ছে, কেউ 11, 12, 12.5 পর্যন্ত হচ্ছে। আমি আশাবাদী 15 লক্ষ টাকা হইলে আমি গরুটা ছেড়ে দেব। বড় আকারের গরু পালনকারীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে বলে জানান শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে তাদেরকে তরকা এবং খোরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। স্থানীয়দের দাবি, এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় গরু, তাই বিশাল আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সারা দেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ইস্টার্ন ব্যাংক। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার প্লে পেন স্কুলে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। এ কর্মসূচিতে পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজায়নে শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ বৃদ্ধির আশাবাদ আয়োজকদের। দেশজুড়ে ইস্টার্ন ব্যাংকের 85টি শাখা এবং 36টি উপশাখা থেকে কর্মসূচি পালন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন প্লে পেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান, স্কুলের অধ্যক্ষ শ্রাবন্ত হুরা, শিক্ষক শিক্ষার্থী সহ ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন এবং সাস্টেইনেবল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম খোরশেদ আলম সহ অনেকে। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় 7,97,000 কোটি টাকার বাজেট পেশ, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। বাজেটের দাম বাড়তে পারে আইসক্রিম, কার্বোনেটেড বেভারেজ, বিমান টিকিট সহ বেশ কিছু বিলাস পণ্যের দাম কমবে বিদেশি গুঁড়ো দুধ সহ বেশ কিছু পণ্যের। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত গণমুখী, বললেন ওবায়দুল কাদের। বাজেটকে লুট করার নতুন পরিকল্পনা, বললেন মির্জা ফখরুল। টানা তৃতীয়বার বিজয়ী হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী।
দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন। আল্লাহ হাফিজ।